আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা প্রথম অধ্যায়ের নৈর্ব্যক্তিকগুলো সমাধান করি। কি বলছে দেখো তো, জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? এখন শাখা ওয়ার্ডটা দেখে আমার মাথায় দুইটা কথা আসতেছে। আমরা জানি আমরা বায়োলজিকে দুইটা শাখায় ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার ভৌত শাখা আর একটা ফলিত শাখা। তাহলে এই শাখা নিয়ে আমি একটু আলোচনা করি। বায়োলজিকে আমি দুইটা শাখায় ভাগ করতে পারি, ভৌত আর ফলিত। এখন দেখো ভৌত শাখাটার আরও একটা নাম আছে, তত্ত্বীয় শাখা। তাহলে আমি তত্ত্বীয় শাখাটাও একটু লিখি। এটার আরেকটা নাম আছে মৌলিক শাখা। যেই ওয়ার্ডটাই বলবে আমি বুঝবো যে ভৌত শাখাটাকে বুঝাইছে। আরেকটা শাখা হচ্ছে তোমার ফলিত শাখা, ওর আরেকটা নাম হচ্ছে প্রায়োগিক শাখা। ফলিত বা প্রায়োগিক, প্রায়োগিক কেমন? এবার জীববিজ্ঞানকে আমরা দুইটা শাখায় ভাগ করলাম, ভৌত আর ফলিত। ভৌত শাখার আরেকটা নাম তত্ত্বীয় কেন? এখানে সব তত্ত্বীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। আর ফলিত শাখার আরেকটা নাম প্রায়োগিক কেন? কারণ ওখানে সব হচ্ছে যে পয়েন্টগুলো আছে দেখবা সব হচ্ছে অলরেডি তোমার জীবনে প্রয়োগ হচ্ছে, ওগুলো প্রয়োগ করার জিনিস। এইখানে আমরা 11টা পয়েন্ট নিয়ে আলোচনা করি আর এখানে আছে 17টা পয়েন্ট। এবার তুমি শাখা দেখে এই যে কীটপতঙ্গকে নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়েছে, শাখা দেখে আবার ভৌত ফলিত মনে করিও না, কারণ অপশনের ভিতর কোথাও তোমার ভৌত ফলিত বলা নেই। তাহলে অপশনে কি কি লেখা আছে দেখো তো। আমি পড়ছি যে কীটপতঙ্গ নিয়ে কীটতত্ত্বে আলোচনা করা হয়। এখন আমি অপশনে কোথাও কীটতত্ত্ব খুঁজে পাচ্ছি না। অপশনে এগুলো কি লেখা আছে? এন্টোমোলজি, ইকোলজি, এন্ডোক্রাইনোলজি, মাইক্রোবায়োলজি, এইগুলা কি জিনিস? এইগুলা তার মানে ইংলিশ টার্ম। এই যে কীটতত্ত্ব ওর ইংলিশ টার্মটা দেওয়া আছে। তাহলে অবশ্যই আমি প্রেফার করব ইংলিশ টার্ম সহ মুখস্থ করার, কারণ দেখো এখানে এসে আমি এখন বুঝতেছি না, কারণ আমি ইংরেজি মুখস্থ করি নাই। তাহলে এখন ধরো ইংরেজিটা মুখস্থ করে আসলাম। এন্টোমোলজি মানে হচ্ছে কীটতত্ত্ব, ইকোলজি মানে হচ্ছে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র, এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোনবিদ্যা, হরমোনবিদ্যা, আর মাইক্রোবায়োলজি মানে হচ্ছে অণুজীববিদ্যা, অণুজীববিদ্যা। এবার দেখো তো, এখন তুমি বুঝতে পারতেছো ওই যে ইংলিশ টার্মের সাথে বাংলা টার্মটাও আমরা মানে জেনে ফেলছি। এখন দেখো কীটতত্ত্ব, অবশ্যই ওখানে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমি বলতেই পারতেছি হচ্ছে এন্টোমোলজি, এই জায়গায় হচ্ছে সঠিক উত্তর, কীটতত্ত্ব, এন্টোমোলজি। আর বাকিগুলোও আমরা জেনে ফেললাম। হরমোন হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড, হরমোনের বাংলা যদি আমি তোমাকে বলি, এটার বাংলা হচ্ছে প্রাণরস। হরমোনের বাংলা হচ্ছে প্রাণরস। বাকিগুলোও তুমি বুঝতে পারতেছো কোথায় কি নিয়ে আলোচনা করা হয়। এখন দেখো এই যে প্রশ্নটা, কোন শাখায় কীটতত্ত্ব নিয়ে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, আমি এন্টোমোলজি বলেই কিন্তু 2 নাম্বার প্রশ্নে চলে যাইতে পারতাম। গেলাম না কেন? আমি কেন বাকি অপশনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলাম? কারণ বাকি অপশনগুলো যদি পরের বার তোমার পরীক্ষায় আসে, মানে পরীক্ষায় যদি তোমার কোথায় হরমোন নিয়ে আলোচনা করা হয় জিজ্ঞেস করে, অথবা কোথায় অণুজীব নিয়ে আলোচনা করা হয় বলে, সেক্ষেত্রে তুমি কিন্তু জেনে ফেলছো। আমরা কিন্তু বাকি অপশনগুলোর মাধ্যমে এটা পড়ে ফেলছি। এরপরের প্রশ্নটা দেখো তো কি বলছে, যে জীব শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, অথবা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি? একই কিন্তু জিনিস, প্রয়োজনীয়তা আছে দেখেই হচ্ছে আমরা শ্রেণীবিন্যাসটা করি। এখন ওইখানে এরকম একটা লাইন লেখা ছিল যে বিশাল যে বৈচিত্র্যময় জীবজগৎ, ওই জীবদেরকে আমরা দল আর উপদলে ভাগ করতে পারি। তাহলে দেখো তো, জীবের উপদল সম্পর্কে জানা, হ্যাঁ শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা দল উপদল সম্পর্কে জানতে পারি। শ্রেণীবিন্যাসের যে ধাপ, 7টা ধাপ আছে। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। রাজ্য, পর্ব, শ্রেণী, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর প্রজাতি, গণ এবং প্রজাতি। এই যে 7টা ধাপ, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই ধাপগুলা থেকে আমরা কি জানতে পারতেছি দেখো তো, প্রতিটা ধাপ কিন্তু এক একটা একক, প্রতিটা ধাপ কিন্তু এক একটা একক, অথবা আমরা প্রজাতিকেও শ্রেণীবিন্যাসের একক বলতে পারি। তাহলে জীবের এককের নামকরণ করতে পারলা? হ্যাঁ পারলাম। রাজ্যের যে ছোট ফর্মটা, বা এটাকে যদি তুমি বড় একটা সেট ধরো, ওইটার উপসেট হচ্ছে পর্ব, পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এভাবে আমরা ধাপে ধাপে নামবো। এই জন্য এই জায়গাটা তোমার এরকম সিঁড়ি কেটে কেটে লিখতে হয়। এটা লেখার নিয়ম কিন্তু এরকম, সিঁড়ি কেটে লিখতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এভাবে নিচের দিকে আমরা নেমে যাব, কারণ একটা আরেকটার উপসেট। তাহলে আমরা এককের নামকরণ করতে পারলাম। এরপরে দেখো তো কি বলছে, বিস্তারিতভাবে জ্ঞান উপস্থাপন করা। বিস্তারিতভাবে যদি তুমি কোনো জ্ঞানকে উপস্থাপন করো,
সেক্ষেত্রে এটা আমাদের জন্য কঠিন হয়ে যায় না? অনেক কিছু যদি মানে বিস্তারিত করতে, যে কোনো কিছু বিস্তারিত করতে গেলে তো সমস্যা, যত সহজে শর্টকাটে শিখে ফেলা যায় তত ভালো। তাহলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কখনোই তোমাকে বিস্তারিত জ্ঞান উপস্থাপন করে না। আমাদের এরকম একটা লাইন বইয়ে হুবহু লেখা ছিল, আহরিত জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। তাহলে যেহেতু এখানে বিস্তারিত কথাটা বলে দেওয়া আছে, এই অপশনটা আমরা নিব না। তাহলে এখানে 1 আর 2 নাম্বারটা সঠিক। এরপরে চলো, পরের প্রশ্নটা কি বলছে আমাদের, দেখো তো, 2টা চিত্র দেওয়া আছে। এই চিত্র 2টা তোমার কখনোই আঁকতে শেখা লাগবে না, কিন্তু কি আঁকা আছে এটা দেখে তোমাকে চিনতে পারা লাগবে যে এটা কি জিনিস। দেখো তো, আমি কিন্তু দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে ব্যাকটেরিয়ার চিত্র, এটা ব্যাকটেরিয়ার একটা চিত্র, আর এইটা হচ্ছে ডায়াটমের চিত্র, ডায়াটম, ব্যাকটেরিয়া ডায়াটম। এখন তোমরা কি বলতে পারো এটা কিসের চিত্র? এটা অ্যামিবার চিত্র। দেখো তো, অ্যামিবার চিত্র এরকম না, বাঁকা বাঁকা শেপের। এখন জিজ্ঞেস করলো যে প্রথম চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি? দেখেই বুঝে ফেললাম যে ব্যাকটেরিয়া। ডায়াটম হচ্ছে এটা, আর অ্যামিবা হচ্ছে এটা। প্যারামেসিয়ামের চিত্র বইয়ে দেওয়া নেই, পেনিসিলিয়ামের চিত্র দেওয়া আছে। তোমরা কি পেনিসিলিয়ামের চিত্রটা দেখতে চাও? এরকম গাছের মতো দেখতে একটা অণুজীব, এটা হচ্ছে পেনিসিলিয়াম। কেমন? এরপরে আমাকে কি বললো যে দ্বিতীয় চিত্রে উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য। দ্বিতীয় চিত্র কোনটা? ডায়াটম। এখন ডায়াটমের বৈশিষ্ট্য জানতে চাইছে। ডায়াটম হচ্ছে রাজ্য 2 এর অন্তর্ভুক্ত। ডায়াটম রাজ্য 2, রাজ্য 2 যেটা হচ্ছে প্রোটিস্টা। তার মানে তোমাকে প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো জানা লাগবে। এরা খাদ্য তৈরিতে সক্ষম। হ্যাঁ, ওখানে একটা কথা এরকম বলা ছিল, ওরা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকার কারণে ওরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অথবা মাঝে মাঝে হচ্ছে খাদ্য শোষণ করে। তার মানে ওরা মানে কেউ কেউ হচ্ছে তোমার ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে, আবার শোষণ বা খাদ্য গ্রহণ এরকম বিভিন্ন পদ্ধতি আছে, শোষণ পদ্ধতিও কিন্তু করে। যেহেতু ওরা নিম্ন শ্রেণীর জীব, ওদের ক্ষেত্রে মাঝে মাঝে তোমার ফটোসিনথেসিস ঘটতে আমরা দেখি, তাহলে খাদ্য তৈরিতে সক্ষম বলা যায়। এদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। হ্যাঁ, কিভাবে এটা আমি বুঝলাম, দেখো তো, আমাদের রাজ্য আছে 5টা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, তাই না? মনেরা, প্রোটিস্টা, প্রোটিস্টা, তারপরে ফানজাই, প্লান্টি, আর হচ্ছে তোমার অ্যানিমেলিয়া। এই যে 5টা রাজ্য, অ্যানিমেলিয়া, এই 5টা রাজ্যের ভিতরে শুধুমাত্র মনেরার ক্ষেত্রে তোমার সুগঠিত নিউক্লিয়াস না থাকে না, আর বাকি যে 4টা ওদের সবার নিউক্লিয়াস সুগঠিত। এখন এই যে দেখো, আরেকটা কথা মনে রাখতে পারো, মনেরা যেটা, এটা হচ্ছে তোমার প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত। প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত। এখন তুমি ওর নামের শুরুতে যে প্রো ওয়ার্ডটা আছে, ওই প্রো ওয়ার্ডটা দেখে এভাবে মনে রাখতে পারো, দেখো ও যেহেতু প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, ওর যে নিউক্লিয়াসটা থাকবে ওইটা আমি একটু আঁকি। একটা তোমার হচ্ছে সুতার মতো অংশ, আর হচ্ছে কিছু জেলির মতো অংশ। এখন দেখো, এটা দেখে কি তোমার কোনো দিক থেকে একটা নিউক্লিয়াসের মতো লাগতেছে? না কিন্তু। এখন আমি আরো একটু কিছু দিই, ওর বাইরে আমি মেমব্রেন দিলাম। মেমব্রেন মানে হচ্ছে পর্দা। এই মেমব্রেনগুলো দেওয়ার কারণে নিউক্লিয় বস্তুগুলা এরকম গুছানো অবস্থায় আছে। আবার দেখো, ঘন কালো একটা বস্তু দিলাম, এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। এবার যে একটা পারফেক্ট নিউক্লিয়াস আমরা পাইছি। এরকম পারফেক্ট নিউক্লিয়াস আমরা দেখতে পাই হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে, কিন্তু মনেরার ক্ষেত্রে কিন্তু দেখতে পাই না। তাহলে আমরা কি মনে রাখবো যে প্রোক্যারিওটা সুপার কিংডমের পরফলা দিয়ে মনে রাখবো হচ্ছে প্রোক্যারিওটা, পরফলা দিয়ে মনে রাখবো হচ্ছে প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস। তাহলে প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস আমরা কার দেখতে পাইলাম? প্রোক্যারিওটার ভিতরে। কিন্তু এই যে আমাদের ডায়াটমটা, যার কথা আমরা এখন আলোচনা করতেছি, ও হচ্ছে রাজ্য 2। রাজ্য 2 তো প্রোক্যারিওটা না, ওইটা হচ্ছে ইউক্যারিওটা। ওইখানে ভিতরে আবার তোমার নিউক্লিয়াস সুগঠিত থাকবে, তাহলে ওরা খাদ্যও তৈরি করতে পারে, ওদের নিউক্লিয়াস সুগঠিত। এবার দেখো কি বলছে 3 নাম্বার অপশনটা, যে ভ্রূণ গঠনের মাধ্যমে নতুন জীবের জন্ম হয়। এই যে প্রোটিস্টা রাজ্য, ওর একদম শেষের লাইনটা দেখো, বোর্ড বইয়ের একদম শেষের লাইনটায় লেখা আছে যে এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। তাহলে
ভ্রূণ গঠনের মাধ্যমে নতুন জীবের জন্ম হবে না, এই অপশনটাকে আমরা বাদ দিব, কারণ ওদের কোনো ভ্রূণ গঠিত হয় না। তাহলে ওরা কিভাবে নতুন জীব তৈরি করে, ওদের প্রজননের পদ্ধতি কি? ওদের দুইটা প্রজনন পদ্ধতি আছে। একটা হচ্ছে মাইটোসিস যে পদ্ধতিটা, মাইটোসিস পদ্ধতিতে ওদের অযৌন জনন ঘটে, আর আরেকটা আছে কনজুগেশন। কনজুগেশন পদ্ধতিতে ওদের যৌন প্রজনন সম্পন্ন হয়। তাহলে প্রোটিস্টা রাজ্যের ক্ষেত্রে আমরা এই দুইটা প্রজনন পদ্ধতি মনে রাখবো। তাহলে এখানে আমাদের 1 আর 2 নাম্বার অপশনটা সঠিক, তাই না? 1 আর 2 নাম্বারটা। এখন একটা কথা শুনো, এই যে আমরা 4টা এমসিকিউ সমাধান করলাম, এখানে একটা প্রশ্নের একটা উত্তর করে কিন্তু আমি নিচের প্রশ্নটায় চলে যাইনি। একটা প্রশ্নের একটা উত্তর বলে দিয়ে কিন্তু নিচেরটায় আমি চলে যেতে পারতাম, আমার সময়ও কম লাগতো। কিন্তু আমি বাকি 3টা অপশন নিয়ে একটু কথা বললাম। আমি এটা সাজেস্ট করব যে তোমরা যখন সেলফ অ্যানালাইসিস করতে যাবা বা সেলফ অ্যাসেসমেন্ট করতে যাবা, ওই সময় ওই বাকি যে 3টা অপশন থাকবে ওগুলা নিয়েও একটু ঘাটাঘাটি করবা। এভাবে করে যদি তুমি এমসিকিউ সমাধান করতে পারো, আই সোয়ার তোমাকে কেউ এমসিকিউতে হারাইতে পারবে না, তুমি এমসিকিউর বস হয়ে যাবা। সেক্ষেত্রে আজকে এই 4টা আমরা সমাধান করলাম, আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। অনেক এক্সট্রা ইনফরমেশন দিলাম যাতে করে তোমার এই এমসিকিউগুলো মাথায় গেঁথে থাকে। সেক্ষেত্রে তোমাদের জন্য উপকার হবে বলে আমি মনে করতেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।